মুকুটহীন সম্রাটকে আমি আমার জবাব দেব। সাউন্ড প্রবলেম, এর ঢোকাও, ঢোকেনি ঠিক মতো, পুরো ঢোকাও। এখন ঠিক আছে সাউন্ড? কেউ একজন বলে দিন সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলে দিন। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলে দিন। সাউন্ড ঠিক আছে, আরো এক দুজন বলে দিন সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করুন, একটু ভালো করে শেয়ার করুন, যাতে আগরতলার থাকা মুকুটহীন সাম্রাজ্য এবং মুকুটহীন সম্রাটের দোরগোড়ায় গিয়ে পৌঁছায় আমার আওয়াজটা। সকলকে নমস্কার আবার আমার তরফ থেকে। আমার আজকের এই বক্তব্য রাখার আগে, তবে এই বক্তব্য রাখার আগে কিছু জিনিস বলে নেওয়া উচিত সবাইকে। তো সেই জিনিসটা আগে আপনাদের সাথে আমার আলোচনা হয়ে যাওয়া উচিত। যখন আমি বলছি আপনাদের সাথে, তার মানে হচ্ছে আমার পরিবারের সাথে। আমার পরিবার মানে আমার সমাজ। আমার সমাজ মানে আমার বাঙালি সমাজ। আমার বাঙালি সমাজ মানে আমার বাংলাভাষীদের সমাজ। আর এই বাংলাভাষী সমাজকে বিগত কয়েক দশক উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে যারা সন্ত্রাসের মধ্যে ভয়ের মধ্যে থাকতে বাধ্য করেছে, সেই ইতিহাস বলা থেকে তো আর আমাদেরকে কেউ এখন আর বিরত রাখতে পারবে না। এইটাই হচ্ছে ভয়। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় অনেকের। তার কারণ হচ্ছে চন্দন চ্যাটার্জি সত্যি কথা বলে। চন্দন চ্যাটার্জিকে নিয়ে ভয় এই জন্য, কারণ চন্দন চ্যাটার্জি বাঙালির উপরে হওয়া অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নিপীড়ন এইগুলো নিয়ে কথা বলে, বাঙালির জাতির স্বার্থে কথা বলে। চন্দন চ্যাটার্জি বাঙালি জাতির পাশে থাকে। আমি নিজের কথা বলি না, কিন্তু আজকে কিছু বক্তব্য যেগুলো কোনো ভিত্তি নেই, আর ওই ধরনের কথাবার্তা আমার বলতে মানে আমার আত্মসম্মানেও বাধে, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এইভাবে কেউ কাউকে অ্যাটাক করতে পারে যে নিজেকে মহারাজ বলে বেড়ায়। এখনো সাউন্ড সিস্টেম ঠিক হচ্ছে না। এখন কি করা যাবে? এখনো যদি সাউন্ড সিস্টেমে প্রবলেম থাকে, উপায় কি বলো? বলছে সাউন্ড সিস্টেম ঠিক হচ্ছে না। সাউন্ড সিস্টেম ঠিক আছে না নেই? এক মিনিট। এখন ঠিক আসছে কিনা সাউন্ড সিস্টেম? আমি আবার এটাকে অপটিমাইজ করেছি। আসলে এটা ক্লিপটাও নেই। ওকে সাউন্ড ওকে। এখন ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে আছে আগে এটা আমরা জিজ্ঞেস করিনি। কে কোথায় কি বলছে তা নিয়ে আমাদের মাথা কামিয়ে লাভ নেই। কোন মুকুটহীন সম্রাট, মুকুটহীন রাজা কোথায় কি বলছে আমার নাম নিয়ে, সেটা আসল নয়। তবে তার কথার মধ্যে কিছু মানে রাজনৈতিক বক্তব্য আছে, এবং শুধু তা নয়, কিছু ভয়ঙ্কর কথাও সে বলেছে। এবং সেই কথাগুলো নিয়ে
কোনো বক্তব্য আমার রাখার আগে যেটা আমার করা উচিত সেটা হচ্ছে আমাদের নিজেদের ব্যাপারগুলো আগে বুঝে নেওয়া যাক। ওরটা তো আমরা বুঝে নেব, পরের কথা ছাড়ুন। প্রথম কথা হচ্ছে, এই প্রথম ভারতবর্ষের মাটিতে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে কিছু লোক কথা বলছে। ভালো করে দেখুন, চিন্তা করে। দীর্ঘদিন ত্রিপুরা রাজ্যে, পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বাম ফ্রন্ট মানে বাম দলগুলোর শাসন ছিল। নাম্বার ওয়ান, কংগ্রেসের শাসন ছিল। এখন পশ্চিমবঙ্গে আরো নানান দলের শাসন চলেছে সময় সময়ে, ত্রিপুরাতেও চলেছে, আসামেও চলছে। আমাকে আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলুন, কোন সরকার আপনার আমার স্বার্থে কাজ করেছে? এইটা আমাকে বলুন। কোন সরকার বাঙালির স্বার্থে আজ পর্যন্ত কাজ করেছে? আমাকে একটা সরকারের নাম আপনারা এখানে লিখে দিন। ত্রিপুরাতে হোক, পশ্চিমবঙ্গে হোক, আসামে হোক, ভারতবর্ষের যে কোনো জায়গা হোক, একটা সরকারের নাম আপনারা লিখে দিন এবং সেই সাথে 4টে লাইন লিখে আমাকে বুঝিয়ে দিন যে হ্যাঁ, এই সরকারটা বাঙালির স্বার্থে সত্যি সত্যি কাজ করেছে। এটা কি আপনারা অস্বীকার করতে পারেন যে দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে বাঙালিদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে? এটা কি অস্বীকার করা যায়? বাঙালিদের মারধর করা হয়েছে, তাদের উদ্বাস্তু বানানো হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণহত্যা হয়েছে। এটা কি অস্বীকার করা যায়? যেমন এইটা অস্বীকার করা যায় না, ঠিক একইভাবে এই সমস্ত ঘটনা আসামেও ঘটেছে, বারবার ঘটেছে। এরকম ঘটনা উত্তর পূর্বাঞ্চলের নানান রাজ্যে ঘটেছে। কিন্তু বাঙালি জাতি হিসাবে, বাঙালি ভাষাভাষী হিসাবে উঠে দাঁড়িয়ে জবাব দিতে পারেনি। কেন জবাব দিতে পারেনি? এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে। আজকের যে এই সমস্যা, যেখানে সম্পূর্ণ বাঙালি জাতি বঙ্গোপসাগরের তীরে এসে দাঁড়িয়েছে, যেখান থেকে আগে যাওয়ারও রাস্তা নেই, পেছনে যাওয়ারও রাস্তা নেই। ভালো করে বুঝবেন আমার কথা। সামনে বিপদ, পেছনে বিপদ, মাঝখানে আমি জেনে শুনে। কেন? সামনে আগ্নেয়গিরির ভয়ঙ্কর অগ্নুৎপাত, পেছনে জলাধার, সমুদ্র, আর আমি মাঝখানে একা জেনে শুনি। আগে গেলেও মরবো, পেছনেও মরবো। এইরকম একটা পরিস্থিতিতে আজকে আপনার আমার জাতি, বাঙালি জাতি, যার প্রাচীন ইতিহাস আছে, সুপ্রাচীন ইতিহাস, 5000 10,000 বছরের ইতিহাস, যার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এত উন্নত, যারা কখনো অন্য কোনো জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠীর উপর অন্যায়, অত্যাচার, অবিচার কখনো করেনি, কখনো করেনি। এইরকম একটা জাতিকে পায়ের নিচে পিষে মেরে দিতে চাইছে, পায়ের নিচে পিষে মেরে দিতে চাইছে। আজ কাঞ্চনপুরের জনতা রুখে দাঁড়াতেই শত্রুর বুক কাঁপা শুরু হয়ে গেছে। আমি কাঞ্চনপুরের জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম, এই জনসভায় যতটা মানুষ এসছে, কেউ কোনো দিল্লির দাদার মুখ দেখে আসেনি, আর কলকাতার কোনো দিদির মুখ দেখে আসেনি। এই জনসভা ছিল ত্রিপুরার সাধারণ জনগণের নিজস্ব সভা। এই জনসভা ছিল
ত্রিপুরার নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত বাঙালি জনগণের কান্নার একটা জমায়েত। বাঙালি তার নিজের কথা বলতে পারবে না? আমি এই প্রশ্ন রাখতে চাই আজকে সবার কাছে। বাঙালি কি তার নিজের কথা বলতে পারবে না পারবে না? বাঙালির উপরে হওয়া অন্যায়, অত্যাচার, অবিচারের কথা বাঙালি বলার অধিকার এই দেশে রাখে না রাখে না? এইটা আমি জানতে চাই। আসামেও যদি কিছু বলতে যাই, সব আমার উপরে তেড়ে আসে, সব আমার উপরে তেড়ে আসে। কিছু বলা যাবে না। অন্যায় হচ্ছে বলা যাবে না। আমি কষ্টে আছি সেটা বলা যাবে না। আমার ভাষা কেড়ে নিচ্ছ বলা যাবে না। আমার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছ বলা যাবে না। আমার নাগরিক অধিকার কেড়ে নিচ্ছ বলা যাবে না। আমি জানতে চাই আজকে বাঙালি জাতি সসম্মানের সাথে এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকার অধিকার আছে না নেই? এই জবাব আজকে শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সহ প্রতিটি রাজ্য সরকারকে এই জবাব দিতে হবে। পরিষ্কার কথা। আমি আমার প্রত্যেকটা বন্ধু বান্ধবকে, আমার লাইভে থাকা যারা যারা আছেন, এই মুহূর্তে হাত জোর করে অনুরোধ করছি একটা জিনিস। আমার এই লাইভে বাঙালি ছাড়াও অনেক অবাঙালি জনগণ, শ্রোতা শুনতে এসছেন, ঠিক আছে? তাদেরকে আমার লাইভে স্বাগতম, নমস্কার। তাদের কাছে আমার বার্তা, আপনারা যখন আমার ভাষায় আমার কথা শুনছেন, ভদ্রভাবে শুনুন, কান খুলে শুনুন। যদি কোনো কিছু প্রশ্ন থাকে, আমার যখন এই বক্তব্য শেষ হবে, বক্তব্যের শেষে আমি 2 মিনিট 5 মিনিট দিতে রাজি আছি সবাইকে প্রশ্নের জন্য। বাঙালিরাও করতে পারে, অবাঙালিরাও করতে পারে, আমি প্রশ্নের উত্তর দেব। কিন্তু গালাগাল, উল্টোপাল্টা কথা একদম বলবে না, এটা হাত জোর করে অনুরোধ করছি। অবাঙালি যারা আমার লাইভ দেখছেন তাদেরকে এক। দ্বিতীয়, যারা অবাঙালি এখানে এসে বাংলাদেশি আমাকে লাস্ট 3 4 দিন 5 দিন থেকে বলে যাচ্ছেন, একদম সাবধান থাকুন, একদম বলবেন না, ঠিক আছে? আইনের ধারাগুলো ভালো করে দেখে নেবেন। এই বাংলাদেশি, বিদেশি এগুলো দাগানো বন্ধ করে দিন। আপনার কোনো অধিকার নেই, এই দেশে কোনো বাংলাদেশি নেই, ফালতু এই সমস্ত বকওয়াস বন্ধ করে দিন। তৃতীয়, যারা বাঙালি বন্ধুগণ আছেন, আমার ভাই বন্ধু বা আমার পিতাতুল্য মাতাতুল্য যারা দেখছেন, সবাইকে আমার অনুরোধ, যারা বাংলাভাষী বাঙালি, আপনারাও অন্যদের গালিগালাজ দেবেন না, এটা আমার অনুরোধ। যদি কেউ গালিগালাজ দেয় তাকে লাভ সাইন পাঠান, লাভ, LOVE, লাভ সাইন পাঠিয়ে দিন। গালাগাল দেওয়ার দরকার নেই, বাকিটা পরে আমরা বুঝে নেব। এবার যেই কথায় আমি ছিলাম, আমি সেই কথায় আসছি। বাঙালি তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং তার ভবিষ্যৎ নিয়ে সম্মানের সাথে বাঁচার অধিকার উত্তর পূর্বাঞ্চলের মাটিতে রাখে না রাখে না, এই প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বাঙালি জানতে চায় যে বাঙালির উত্তর পূর্বাঞ্চলে নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের সাথে সসম্মানে বেঁচে থাকার অধিকার আছে না নেই। এটা পরিষ্কারভাবে আমরা জানতে চাই, এটা পরিষ্কারভাবে আমি জানতে চাই। এরপর আমরা জানতে চাই, এই ভারতবর্ষের মাটিতে বাঙালিকে ক্রমাগত বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে। ক্রমাগত ত্রিপুরার থেকে শুরু করে আমি সব স্ক্রিনশট রেখেছি, সব প্রমাণ রেখেছি। বিগত দিনে যারা যারা আমাকে বাংলাদেশি বলেছে লাগাতার, এবং আমাদের অন্যান্য ভাইদের বলেছে, আমি সব স্ক্রিনশট রাখছি। এবং আমি আমার যারা বাঙালি ভাই বোনেরা দেখছেন,
আপনাদের কাছেও অনুরোধ করছি, কেউ যদি আপনার ফেসবুকে কোথাও এসে বাংলাদেশি বলে আপনাকে গালাগাল দেয়, ওই স্ক্রিনশটটা রাখবেন, স্ক্রিনশট নিয়ে সেই প্রমাণটা রেখে দেবেন। আসামের ভাই বোনদেরও বলছি, কেউ আপনাকে বাংলাদেশি বলে গালাগাল দিচ্ছে, দয়া করে সেই স্ক্রিনশটটা রাখবেন। পশ্চিমবঙ্গের মাটিতে কেউ আপনাকে বাংলাদেশি বলছে, সেই স্ক্রিনশটটা রাখবেন। ভারতবর্ষের যেখানে যেথায় কোথাও যদি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বা সাক্ষাতে কেউ আপনাকে বাংলাদেশি বলছে, তাহলে সেই স্ক্রিনশটগুলো, সেই প্রমাণগুলো রাখবেন। আমি যখন চাইবো আপনার কাছ থেকে নিয়ে নিব, এগুলোর দরকার আছে, এগুলোর দরকার আছে। বাঙালি অবিভক্ত ভারতের নাগরিক, এই কথাটা মনে রাখুন। বাংলাদেশের জন্ম 1947 সালে হয়নি, এইটা মনে রাখুন। বাংলাদেশের জন্ম 1971-এর পরে হয়েছে, এইটাও মনে রাখুন। আর যে অনুপ্রবেশের গল্প ফেদে আপনারা ভূমিপুত্র বাঙালিকে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে উৎখাত করার চেষ্টা করছেন বা প্ল্যানিং করছেন, এটা আমরা হতে দেব না, এইটা মনে রাখবেন। আমরা জানি অন্ধকারের পরে আলো আসে। আমরা এই অন্ধকারকে সরিয়ে সেই অন্ধকারের বুক চিরে সূর্যের আলো নিয়ে আসবই। অন্ধকারের বুক চিরে আমরা একদিন না একদিন সেই সূর্যের আলো নিয়ে আসবই। অন্ধকার সরবেই, আলো উঠবেই। আর এই আলো কিসের আলো? সত্যের আলো, সত্যের আলো। মহাভারতে যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধকে কি বলা হয়েছিল? ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ মানে ধর্মে ধর্মে লড়াই ছিল না। দুর্যোধনেরাও তো হিন্দু ধর্ম, যুধিষ্ঠিরের পাণ্ডবরাও হিন্দু ধর্ম, কৌরবরাও হিন্দু ধর্ম। তাহলে পাণ্ডব আর কৌরবের মধ্যে যুদ্ধ কেন হলো? আর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ কেন বলা হলো? ধর্ম আর অধর্ম, এইটা আগে বোঝা উচিত আমাদের। ধর্ম এবং অধর্মের মানেটা কি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী? ধর্ম মানে ন্যায়, অধর্ম মানে অন্যায়। অন্যায়ের উপরে ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধ হয়েছিল। আজকে আপনি, আমি, আমরা সকলে সেই রকমই একটা ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছি, সেই রকমই একটা ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছি। যারা 70 বছর থেকে মিথ্যা ইতিহাস লিখে 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 বাঙালিকে বিদেশি, বহিরাগত, এখন বাংলাদেশি বানানোর চেষ্টা করছে, সেই চক্রান্তকে রুখে দেওয়ার নাম এবং রুখে দেওয়ার যে যুদ্ধে আপনি আর আমি আছি, সেই যুদ্ধ ধর্মযুদ্ধ, সেই যুদ্ধ ধর্মযুদ্ধ। এবং এই যুদ্ধ আমরা লড়ব এবং এই যুদ্ধে আমরা জয়ী হব। এবার আসছি আমি কাঞ্চনপুরের কথায়। আসামের অবস্থা আমরা সকলে জানি। আসামের বাঙালিরা কোন ঠাসা হয়ে গেছে আমরা জানি। আসামের সব দল নেতৃত্ব ডিফাঙ্ক্ট হয়ে গেছে আমরা জানি। ওখানে কোনো ভয়েস নাই, ভয়েসলেস। এই মুহূর্তে বাঙালির কোনো আওয়াজ নেই। আপনি, আমি, ত্রিপুরাবাসী বাঙালিরা কি চাই যে বাঙালির আওয়াজ ত্রিপুরার থেকেও এরকমই বন্ধ হয়ে যাক, সাইলেন্স হয়ে যাক, যেরকম আসামে হয়েছে? আসামে একটা লাইন চলে, অসমক ত্রিপুরা হবলৈ নিদিও। কিরকম একটা মিথ্যা কথা, কিরকম একটা মিথ্যা কথা সমস্ত আসাম জুড়ে চালিয়ে যাওয়া হচ্ছে। অসমক ত্রিপুরা হবলৈ নিদিও, তার মানে আসামকে ত্রিপুরা হতে দেব না। এরা এখানে ইতিহাস লিখছে এবং এরা এই ইতিহাস মিথ্যা ইতিহাস, যে ত্রিপুরাতে বাংলাদেশিরা এসে ত্রিপুরা দখল করে নিয়েছে। বাংলাদেশিরা এসে ত্রিপুরার যারা অরিজিনাল ইনহেবিটেন্টস, মানে আদিবাসীরা যারা আছে, উপজাতিরা, তাদেরকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। আর বাংলাদেশিরা এসে, মানে বাংলাদেশি হিন্দুরা এসে বিশেষত এরা এই কথাটাই বলে যে বাংলাদেশি হিন্দু। এই টার্মটা, হিন্দুটা আমাকে সময় সময় ইউজ করতে হয় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এখানে হিন্দু মুসলিম খুঁজতে যাবেন না, আমি কিন্তু সাম্প্রদায়িক না, পরিষ্কার কথা।
এরা সময় সময় বলে যে বাঙালি হিন্দুদের নিয়ে এসে, বাঙালি হিন্দুরা এসে নাকি দখল করে নিয়েছে ত্রিপুরা, সেই জন্য বলে আসামকে ত্রিপুরা হতে দেব না। জিনিসটা বুঝুন, সাংঘাতিক কনস্পিরেসি, ষড়যন্ত্র। আর আজকে কোণঠাসা করে দিয়েছে আসামে বাঙালিকে। বাঙালির ভাষা নেই, বাঙালি স্কুল কনভার্ট হয়ে যাচ্ছে অসমীয়া ভাষায়। এনআরসি করে 19 লক্ষ মানুষকে নাম বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এখন বলা হচ্ছে এনআরসি বাতিল, এখন এনআরসি অফিসিয়ালি বাতিল হয়নি। 1147 জন ডিটেনশন ক্যাম্পে আছে, তার মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, বাঙালি। কিন্তু আপনাকে এগুলো বলা হবে না। জিনিসটা বুঝুন, এই একই পরিস্থিতি আমরা ত্রিপুরার মাটিতে দেখতে চাই না। এই পরিস্থিতি আমরা ত্রিপুরার মাটিতে দেখতে চাই না। যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং যে ধরনের কষ্ট আসামের বাঙালিদের বিগত দিনে ভুগতে হয়েছে, সেই জায়গায় যাতে ত্রিপুরার বাঙালি না যায়, সেই জন্য আমাদের জোট বাঁধতে হবে। এখন প্রশ্ন শুধু কাঞ্চনপুরের নয়, এই প্রশ্ন সমস্ত ত্রিপুরার বাঙালিদের জন্য। সমস্ত ত্রিপুরার বাঙালিকে ঠিক করতে হবে আজ যে তারা জাতির স্বার্থে দাঁড়াবে না দলের স্বার্থে দাঁড়াবে। একদম পরিষ্কার কথা। আজকে ত্রিপুরার উত্তর, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত ত্রিপুরাবাসীকে আজকে ভাবার সময় এসছে যে আপনারা কাকে প্রথমে রাখবেন। আপনার কাছে জাতি আগে না দল আগে? যদি আপনি বলেন দল আগে, তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাই সেই দলটা কোনটা। আমি জানতে চাই কোন দল, সেই দল বাঙালির জন্য কি করেছে আজ পর্যন্ত আমি জানতে চাই। আপনার আমার জন্য সেই দল কি করেছে আমরা জানতে চাই। আজকে কাঞ্চনপুরের মাটিতে 10 দাঁতে কাঞ্চনপুর মহকুমা সহ ত্রিপুরার বিভিন্ন এলাকার থেকে যেভাবে মানুষের ঢল নেমেছিল, সরকারের ভিত নাড়িয়ে দিয়েছেন আপনারা। সরকারের ভিত নাড়িয়ে দিয়েছেন মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। আপনারা নাড়িয়ে দিয়েছেন ওই আগরতলায় বসা মুকুটহীন সম্রাটের সাম্রাজ্য। কিসের সম্রাট বলুন তো? কিসের রাজা? আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষ এখন হচ্ছে গণতান্ত্রিক দেশ, ইউনিয়ন রিপাবলিক। এখানে আবার রাজা কোথার থেকে আসে আজকের দিনে? আমি তো এটা বুঝতে পারি না। কিসের রাজা? এখনো কি রাজার রাজত্বে আমরা বাস করছি নাকি ত্রিপুরায়? এবং আমি বিগত কয়েকদিনে আমি দেখেছি এবং আশ্চর্য হয়েছি। আমাকে এসে এমন এমন আজব কমেন্ট করছে, সব স্ক্রিনশট রেখেছি। বলছে বাঙালিরা নাকি চাকর, ওরা বাঙালিকে রেখেছে, দয়া করে নাকি বাঙালিকে রেখেছে। কে? ত্রিপুরার রাজা। সেই ত্রিপুরার রাজা যে ছিল, সেই ত্রিপুরার রাজা অন্য রাজা ছিল, সে প্রজাবৎসল। ওনারা সত্যি প্রজার জন্য করেছেন। আজকের কোনো রাজা নেই। আর আজকের যে মুকুটহীন রাজা, সে নিজেকে যতই পালকহীন মুকুট পরে বসুন, আপনি আর এই দেশের রাজা নন মহাশয়। ক্ষমা চেয়ে কানে ধরে বলছি, ঠিক আছে? আপনি আর এই দেশের কোনো প্রভিন্সের রাজা নয়। এই দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশ রাজার শাসনে নয়। এই দেশ চলে ভারতবর্ষের সংবিধানে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আপনার রাজত্বে আমরা বাস করি না। আপনার কথার জবাব তো আমি দেব পরে। তার আগে আমি আমার জাতির সাথে কথা বলছি, আমার বাঙালি সম্প্রদায়ের সাথে কথা বলছি। আমি জানতে চাই আজকে বাঙালি জাতির কাছে, ত্রিপুরার উপর কথা বলছি, কিন্তু আমি সমস্ত ভারতবর্ষের বাঙালি জাতির কাছে আজকে এই প্রশ্ন রাখতে চাই, কতটুক ক্ষতি হলে আর কতটা ক্ষতি হলে
আপনারা বাঙালি জাতি এবং জাতীয়তাবাদের নামে এক হবেন, এটা আমি আপনাদের কাছে আজকে জানতে চাই। আমার খুব ইচ্ছে। আর কত ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ আর কত হলে আপনারা বাঙালি জাতির নামে রাস্তায় নামবেন? এই প্রশ্নের উত্তরও আপনাদের দিতে হবে এই প্রশ্নের উত্তর। এখন আমরা এই সময় পেরিয়ে গেছে, এখন আর ওই জপ করব মানে নামাবলী গায়ে দিয়ে জপ করব ঠাকুরের নাম, ও হবে না। এখন আর ও দিন পেরিয়ে গেছে। আগে নিচে বাঁচো, একটা কথা আছে, আপনি বাঁচলে বাপের নাম। তো আমাদের এখন বাঁচার সময়। আগে আমাদের অস্তিত্বের সংকট, আমার বাঙালি সমাজকে আজকে এটা ঠিক করতে হবে যে এই সমস্ত যারা রাজনৈতিক দল সংগঠন যেগুলো আছে, যারা বাঙালিকে নিয়ে পুতুলের মতো খেলা খেলে, বাঙালিকে 2 পয়সার দাম দেয় না, বাঙালিকে শুধু ভোট ব্যাংক ভাবে। ভোট ব্যাংক, ভোটের সময় আসবে, 2-4 পয়সা এদিকে মদ খাওয়াবে, এদিকে কিছু করবে, বাইকের তেল ভরে দেবে, আর মহানন্দে বাঙালির যে ছাত্র যুবকেরা তাদের পিছনে ঝান্ডা নিয়ে দৌড়াবে। ভেবে দেখেছেন কখনো? এই যে 1 মাস 2 মাস 2টা মুরগির টাংরি খাবেন, মুরগির ঠ্যাং দুটো খাওয়ার জন্য, আর 2টো বোতল আর পেট্রোল, আপনারা জাতির কত বড় সর্বনাশ করছেন এটা ভেবেছেন কখনো? আমি আপনাদের উপরে রাগ নেই, যারাই এই কাজ করেছেন তাদের কাউকে খারাপ পাচ্ছি না, কাউকে আমি রাগ করছি না। আপনারা ভাবছেন না, আমি চাই আপনারা আজকের থেকে এগুলো ভাবুন। আমি চাই আপনারা আজকের থেকে এগুলো ভাবুন, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, হাত জোর করে। না হলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না। দালালির দিন শেষ হওয়া উচিত। যারা রাজনৈতিক দলের দালালি করে নিজেদের ঘর সংসার চালায়, তাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর সেই রাস্তা দেখাবেন আপনারা, সেই রাস্তা দেখাবেন আপনারা। আমি আপনাদের জন্য কাজ করতে এসেছি, আপনাদের স্বার্থে কাজ করতে এসেছি। যত সময় আপনারা আমার সাথে আছেন তত সময়ই আমার শক্তি, মানে আপনারাই শক্তি, আপনারাই, আমি কিচ্ছু না। যে রসাতলে বাঙালি জাতি আজকে 70 বছরে ভারতবর্ষে পৌঁছেছে, যদি আরো রসাতলে নিয়ে যেতে না চান, তাহলে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার, জোট বাঁধার। একে অন্যের সাথে বিভেদ ভুলে যান। কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, ছেড়ে দিন। আগে বাঁচুন, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। আপনি আজকে 2টো ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, তাদের কথা ভাবুন। আমার স্বার্থে ভাবার দরকার নেই। আমরা স্বার্থপর তো, আপনিও স্বার্থপর, ঠিক আছে? আপনি আপনার স্বার্থ ভাবুন। আপনার 2টো ছেলে মেয়ে আছে, আপনার মা বাবা আছে, আপনার ভাই বন্ধু আছে, আপনি আপনার স্বার্থ ভাবুন, ঠিক আছে? আমার জন্য ভাববেন না, আপনি অন্য কারোর জন্য ভাববেন না, আপনি নিজের জন্য ভাবুন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বাঁচবে সেটা ভাববেন না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সসম্মানে বাঁচবে কি অসম্মান নিয়ে বাঁচবে সেটা ভাববেন না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম নাগরিকত্বর সাথে, সম্মানের সাথে বাঁচবে কি বাঁচবে না সেটা ভাববেন না। কি ভাববেন আপনি? আর কত লাথি ঝাঁটা আমরা খাবো, মানে আমরা এখনো ভাববো না? আর কত লাথি ঝাঁটা খাবো? কাঞ্চনপুর মহকুমায় সেই কবে 20-22 বছর আগে রিয়াং শরণার্থীরা আসে। কোথার থেকে? মিজোরাম থেকে। সেই রিয়াং শরণার্থীরা যখন আসে, আমি সেই তখনকার ভুক্তভোগীদের সাথে কথা বলেছি, ভিডিও আছে। বাঙালিরা তাদের থাকতে দিয়েছে, সম্মান দিয়েছে, খাবার দিয়েছে এই রিয়াং শরণার্থীদের। পরিবর্তে কি পেয়েছে বাঙালি? পরিবর্তে পেয়েছে মার।
এই রিয়াং উদ্বাস্তুদের দ্বারা, শরণার্থী না, মাফ করবেন, শরণার্থী হচ্ছে এক দেশ থেকে আরেক দেশ, আর দেশের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যদি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষের কারণে, তাহলে তাদের উদ্বাস্তু বলা হয়। তো এই রিয়াং শরণার্থীরা উদ্বাস্তু হয়ে এসে বাঙালিদেরকে মেনেই উদ্বাস্তু করে দিল। আচ্ছা, আমাকে একটু ফোর্স দিয়ে কথা বলা হচ্ছে কারণ আমার গলা খারাপ। ভাববেন না যে আমি রেগে কথা বলছি, না, আমার গলা খারাপ, আওয়াজ বেরোচ্ছে না, এই জন্য ফোর্স দিয়ে কথা বলছি। এই রিয়াং উদ্বাস্তুরা ভূমিপুত্র বাঙালিদের, যারা এখানের আদি বাসিন্দা, তাদেরকে মেরে উৎখাত করে দিল। চিন্তা করতে পারছেন? 500 পরিবার 2 দশক আগের থেকে উদ্বাস্তু হয়ে এখানে সেখানে জীবনযাপন করছে। আজকেও তারা তাদের জমিতে ফিরে যেতে পারেনি, আজকেও তারা তাদের ভিটামাটিতে ফিরে যেতে পারেনি। তারা সেই যে উচ্ছেদ হয়েছে, সেই উচ্ছেদ হওয়ার পরের থেকে এখনো যাযাবর জীবন যাপন করছে। আমরা যারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কেঁদে চোখের জল ভাসাই, যারা কাশ্মীরি পণ্ডিতদের জন্য কেঁদে 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 চোখের জল ভাসাই, জল ফেলি, তারা কখনো 2খানা মোমবাতি জ্বালিয়েছেন তাদের জন্য? আমি বলছি না কাশ্মীরি পণ্ডিতদের জন্য মোমবাতি জ্বালাবেন না, জ্বালান। মান্দাই গণহত্যার জন্য মোমবাতি জ্বালান, অভ্যাস করুন। তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম, ভিয়েতনাম, কোথায় ভিয়েতনাম, কোথায় আসাম, কোথায় ভিয়েতনাম, কোথায় ত্রিপুরা, কোথায় প্যালেস্তাইন, কোথায় আসাম, কোথায় প্যালেস্তাইন, কোথায় ত্রিপুরা, কোথায় ইরাক, কোথায় সিরিয়া, কোথায় ত্রিপুরা, কোথায় মেঘালয়, মিজোরাম? আমি বুঝতে পারি না, সব গুলিয়ে যায় আমার, আমি সব গুলিয়ে যায়। এই কমিউনিস্টরা তোমার নাম আমার নাম ভিয়েতনাম করতে এত ভালো পায়। এই কমিউনিস্টরা প্যালেস্তাইনে কিছু হলেই প্ল্যাকার্ড নিয়ে কলকাতার রাস্তায়, আগরতলার রাস্তায় বেরিয়ে যায়, ইরাকের জন্য বেরিয়ে যায়। কালকে ইরানে কিছু হলে বেরোবে, বেরোন, না করছি না, এটাই তো মানবতা হওয়া উচিত, এইটাই তো হওয়া উচিত। আমি এটার বিরুদ্ধে বলছি না, কিন্তু যখন আপনার পাশের বাড়ির মানুষটা আক্রান্ত হয়, আপনার পাশের বাড়ির মানুষটা যখন ঘর ভাড়া ভিটেমাটি ছাড়া হয়, তখন আপনারা কেন চুপ থাকেন? আমার এইটা হচ্ছে প্রশ্ন, এইটা হচ্ছে আমার প্রশ্ন। যে অন্যায় অত্যাচারের বলি দিনের পর দিন, দশকের পর দশক বাঙালি হচ্ছে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে, তার শেষ হবে কি হবে না, এইটা একটা বড় প্রশ্ন। আজকে কেন্দ্রীয় সরকার রিয়াং চুক্তি করে, সেখানে রিয়াংদের 600 কোটি টাকার প্যাকেজ দেয়, দিন, আমার কোনো আপত্তি নেই, দিন। এর আগে একটা 4th কর্নার চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল রিয়াংরা তাদের নিজের রাজ্যে ফিরে যাবে, মিজোরামে। কেন ফিরিয়ে দেওয়া হলো না? এই 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে রিয়াংদের ওইখানেও তো, ওইখানে আপনি নিয়ে যেতে পারতেন তো। আজকে কি এমন হলো যে আপনারা রিয়াংকে ত্রিপুরার মধ্যেই বললেন রিহ্যাবিলিটেট করবেন? কি এমন হলো আমি এটা জানতে চাই। এই জন্য আমি এটা বলছি না যে আমি রিয়াংদের বিরুদ্ধে, ভালো করে শুনবেন আমার কথা, লজিক যদি না থাকে আমার কথায় তাহলে আমাকে বোঝাবেন। আজকে যদি একটা রাজ্য থেকে রিয়াংরা মার খেয়ে সাম্প্রদায়িক সংঘর্ষের সম্মুখীন হয়ে ত্রিপুরার মতো আরেকটা রাজ্যে এসছে, ভালো করে শুনবেন, আর তাকে সুরক্ষার সাথে সসম্মানে তার সমস্ত ক্ষতিপূরণ দিয়ে আপনারা যদি তাদেরকে স্বস্থানে মানে মিজোরামে পুনর্বসতি করে না দেন, তাদের সুরক্ষার ব্যবস্থা না করেন, সেটা না করে তাদেরকে ত্রিপুরাতেই রাখেন, তাহলে কি বার্তা আপনারা দিচ্ছেন? মাননীয় অমিত শাহ, করজোরে আমি আপনাকে এটা জানতে চাই আপনার কাছ থেকে, এবং সব রাজনৈতিক পণ্ডিতদের কাছ থেকেও জানতে চাই,
মাননীয় বিপ্লব দেব কাছ থেকেও জানতে চাই কি বার্তা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন। তার মানে আগামীতে আসামে যদি আবার একটা সংঘর্ষ বাঁধে, সেখানের যদি ভাষিক সংখ্যালঘু যদি উদ্বাস্তু হয়ে অন্য রাজ্যে যায়, বা ভারতবর্ষের যে কোনো আরেকটা প্রদেশে থেকে যদি একটা ভাষিক সংখ্যালঘুকে উদ্বাস্তু করে আরেকটা রাজ্যে পাঠিয়ে দিতে হয়, তার মানে কি এইটাই আমরা মেনে নেব যে তারা কখনোই তাদের রাজ্যে বা তাদের স্বস্থানে আর কোনোদিন ফিরে যেতে পারবে না? আর এতে সাম্প্রদায়িক শক্তি, বিভেদকামী শক্তি যারা আছে, তারা কি উৎসাহিত হবে না? শুধু এইটা এইভাবে ধরে নেবেন না আমাদের কথাটা যে আমরা রিয়াংদের বিরুদ্ধে, এই জন্য রিয়াংদের আমরা মিজোরাম পাঠাতে চাইছি। না, একদম না, একদম না। আমি আগের থেকেই বলছি, রিয়াংদের আমরা ভালোবাসি, ওরাও আমাদের ভাই, দে আর আওয়ার ব্রাদার্স। কিন্তু সেই সমস্ত লোককে আমরা ভালোবাসি না যারা 2 দশক আগে বাঙালি সম্প্রদায়কে ভিটামাটি ছাড়া করেছিল, বাঙালিদের ঘরে আগুন দিয়েছিল, খুন করেছিল বাঙালিদের। আর এইবারও আনন্দবাজারে দোকানপাট লুট করেছে যারা, যারা আমার মায়ের, ভাইয়ের, বোনেদের সোনা গয়না, সঞ্চয়ের টাকা, ঘর বাড়ি লুটপাট করেছে, আগুন লাগিয়েছে, তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং আজকে যারা আনন্দবাজারের থানায় উদ্বাস্তু হয়ে আছে বাঙালি সম্প্রদায় 95টা, যারা ফিরে যেতে পারছে না, এরা ক্রিমিনাল, এরা ক্রিমিনাল। যারা এই অত্যাচারটা করেছে তাদের ভারতবর্ষের আইন অনুযায়ী শাস্তি হওয়া অনিবার্য। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে, দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে, মানবিকতার লক্ষ্যে এই সমস্ত ক্রিমিনাল যারা অত্যাচার করেছে, সব রিয়াং ভাইরা খারাপ না, যারা অত্যাচার করেছে এই ক্রিমিনালদের ধরে ধরে যদি বিচার না হয়, সাজা না হয়, জেলের ঘানি টানানো যদি তাদের না হয়, তাহলে কি ক্রিমিনালরা আরো উৎসাহিত হলো না? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। মুকুটহীন সম্রাট, কিসের সম্রাট তুমি আমি জানি না, মুকুটহীন রাজা, বড় বড় কথা বলো, বাঙালিকে বান্দর বলো। আজ পর্যন্ত তোমার মুখ দিয়ে আমি শুনিনি বলতে যে যারা বাঙালিদের উপরে আক্রমণ করেছে তাদের শাস্তি হোক। কোথায় বলেছেন? আমাকে ভিডিওটা দিন। আপনি কোথায় বলেছেন এখন পর্যন্ত? যারা বাঙালিদের ঘর বাড়ি লুটপাট করেছে, আগুন লাগিয়েছে, মারপিট করেছে, যার জন্য বাঙালি উদ্বাস্তু হয়ে, নিজের ভিটামিনের থেকে উদ্বাস্তু হয়ে আজকে থানার মধ্যে আশ্রয় নিয়ে আছে, আপনি কোথায় বলেছেন একবারও যে যারা তাদেরকে মেরেছে, অত্যাচার করেছে, এই ক্রিমিনালদের ত্রিপুরার সরকার আইন অনুযায়ী অ্যারেস্ট করে তাদেরকে জেলে পুরুক? কেন বলেননি? অন্যায়ের প্রতিবাদ হবে না? বাঙালি পরে পরে মার খাবে? বাঙালি তার প্রতিবাদও করবে না? কাঞ্চনপুরে নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলনের ডাক দিলে তারা বান্দর হয়ে যায়? আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে? ক্রিমিনালদের পাশে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আপনার লজ্জা লাগে না? আমি বুঝতাম আপনি গণতন্ত্র প্রেমী। যদি জোরের সাথে ত্রিপুরার সরকারকে বলতেন যে যারা যারা ক্রিমিনাল তাদের বিরুদ্ধে মামলা রুজু হোক, তাদের বিরুদ্ধে বিচার হোক, তাদেরকে জেলে ঢোকানো হোক, আইন অনুযায়ী বিচার চলুক, শাস্তি হোক। কিন্তু আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনিনি। কথাগুলো শুনিনি। যারা এখানে এসে গালাগাল করছেন, যারা গালাগাল করছেন আমার টাইমলাইনে এসে, আমাকে কি তারা বলতে পারে যে আমার কথাগুলোর মধ্যে কোনটা ভুল আছে? আপনাদের গায়ে কেন লাগছে ভাই? আপনি কি ক্রিমিনাল? আপনি কি সেই সাম্প্রদায়িক সংঘর্ষের সময় ছিলেন? এখানে এসে আমাকে গালাগাল করছেন। আমার
বাঙালি সম্প্রদায়ের উপরে যখন আক্রমণ করেছেন, আনন্দবাজারে ঘরবাড়ি লুট করেছেন, তাদেরকে উদ্বাস্তু বানিয়েছেন 95টা পরিবারকে, সেই যে মব, সেই মবের মধ্যে কি আপনারাও ছিলেন? এখানে এসে গালিগালাজ করছেন। লজ্জা হওয়া উচিত। আপনারা যতটুকু এই দেশের নাগরিক, সেই লোকগুলো এই দেশের অতটুকুই নাগরিক। আপনার যতটুকু অধিকার সংবিধান দেয়, তাদেরকেও সংবিধান অতটুকুই অধিকার দিয়েছে। আপনার যতটুকু মৌলিক অধিকার, তাদেরও অতটুকুই মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার, সম্পত্তির অধিকার, সবকিছুর অধিকার, ব্যবসার অধিকার। কিন্তু আপনারা গায়ের জোরে সবকিছু ছিনিয়ে নিতে চাইছেন। আপনারা গায়ের জোরে সব ছিনিয়ে নিতে চাইছেন, শক্তি পেশি দর্শন করে ছিনিয়ে নিতে চাইছেন। আর আজকে আবার আমি সেই পুরনো ঘৃণ্য যে একটা চক্রান্ত আবার আজকে নিউজ পেপারে দেখতে পেলাম। সেখানে উগ্রপন্থী সংগঠন এলএলএফটি তারা নাকি কুচকাওয়াজ করছে। আমি পেপারে দেখলাম, কাটিংটা রেখেছি। চিন্তা করে দেখুন, নাগরিক সুরক্ষা মঞ্চ মিছিল করে সেখানে 10দাতে গিয়ে 30,000 35,000 মানুষ জমায়েত করে সেখানে আমরা বক্তব্য রাখি। লোকেরা শান্তি মতো আসে, 30-35,000 লোক শান্তি মতো ঘরে ফিরে যায়। শুনেছেন কোথাও কারুর বাড়িতে একটা ঢিল পড়তে? শুনেছেন কোথাও এরা ফিরে যাওয়ার পথে বা আসার পথে মিছিলের মধ্যে কোথাও গিয়ে কোনো কাউকে মেরেছে, কোনো বাড়িতে আগুন দিয়েছে, লুটপাট করেছে? শুনেছেন? শোনেননি, শোনেননি। এটাই হচ্ছে বাঙালি, এটাই হচ্ছে বাঙালি। তারা 35,000 কেন 35 লক্ষ যদি রাস্তায় নামে, তারা কখনো অন্যকে ক্ষতিগ্রস্ত করবে না। কারণ এরাই বাঙালি, এরা ভারতীয়, এরা বাংলাদেশি না, এরা ভারতীয়। যারা ভারতীয় তারা ভারতের সংবিধানকে ভালোবাসে, যারা ভারতীয় তারা দেশের আইনকে ভালোবাসে, যারা ভারতীয় তারা দেশের পতাকাকে ভালোবাসে, যারা ভারতীয় তারা দেশের রাষ্ট্রগানকে ভালোবাসে, ন্যাশনাল অ্যান্থেমকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। সুতরাং দেশ, দেশ মানে বাঙালি নয়, দেশ মানে প্রত্যেকটি জাতি, জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, সব মিলে দেশ। যারা ভারতীয় তারা দেশের ক্ষতি করতে পারে না। আর যারা ভারতীয় তারা দেশের ক্ষতি যখন করতে পারে না বলছি, তখন তারা অন্য জনগোষ্ঠী, ভাষিক গোষ্ঠীর উপরেও কোনো ধরনের ক্ষতি সাধন করতে পারে না। আর এটা বাঙালি দেখিয়ে দিয়েছে, কাঞ্চনপুর দেখিয়ে দিয়েছে, 10দা দেখিয়ে দিয়েছে, ত্রিপুরার বাঙালি দেখিয়ে দিয়েছে। 35,000 মানুষ এসে চলে গেছে শান্তিপূর্ণভাবে, সভা হয়েছে শান্তিপূর্ণভাবে, যে যার বাড়িতে চলে গেছে। কিন্তু আনন্দবাজারে আক্রমণের দিন আমরা কি দেখেছি? কোথায় কোন সিএএ পাস হয়েছে তা নিয়ে ওখানে আপনাদের জমায়েত, এবং তারপর আপনারা আক্রমণ করেছেন। কতজন মানুষ ছিল আপনাদের? আমার কাছে খবর 2-3 হাজার মানুষ ছিল, তাতেই আপনারা এত বড় কাজ করলেন। আপনাদের 35,000 মানুষ আসলে কি হতো? আমি খালি এক এক সময় ভাবি, আর সেটা ভেবে আমার মনের মধ্যে ভয় হয়। কি সংঘাত করতেন আপনারা? আর যারা গালিগালাজ করছেন আপনারা আমার টাইম লাইনে এসে, আপনারা কি সেই ক্রিমিনাল? সেই ক্রিমিনাল যারা আমার লোকেদের ওখানে মারধর করেছেন, ঘরে আগুন লাগিয়েছেন? যাই হোক, এই কথাগুলোর দরকার ছিল। এই কথাগুলো না বললে কথা অসম্পূর্ণ থেকে যাবে। শুধু এই মুকুটহীন রাজাকে উত্তর দিলে হবে না। তার পাশাপাশি আমার প্রত্যেকটা জাতি গোষ্ঠী জনগোষ্ঠীকে বলে রাখতে চাই, এখন একজোট হওয়ার সময়। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েছে আপনাদের, আমাকে না। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না। সেই জন্যই মুকুটহীন রাজা বলার সাহস পায় যে চন্দন চ্যাটার্জি क्या है, उसको 2-3 दिन लोग याद रखेंगे, फिर भूल जाएंगे। তাই তো? আমিও জানি যে আমাকে আপনারা 2-3 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস মনে রাখবেন, ভুলে যাবেন। ঠিক আছে, ভুলে যান, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু যে আন্দোলন চলছে, যে আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতির স্বার্থে নেমেছে, যে আন্দোলন বাঙালি জাতির রক্ষার জন্য শুরু হয়েছে, চন্দন চ্যাটার্জি বাঁচুক বা মরুক, সেটা বড় কথা নয়, সেটা বড় কথা নয়। চন্দন চ্যাটার্জি বেঁচে থাকলেও যেন এই আন্দোলনের যে শিখা, যে প্রদীপ,
আমি জ্বালিয়ে দিয়ে এসেছি আপনাদের ওখানে, যে প্রদীপটা জ্বালিয়েছিলাম সভা শুরু হওয়ার আগে, চন্দন চ্যাটার্জি মরে গেলেও সেই প্রদীপের শিখা যেন বন্ধ না হয়। এইটাই আমি আপনাদের কাছে আজকে আবেদন রাখতে চাই, প্রত্যেকটি বাংলাভাষী বাঙালি সমাজের কাছে করজোরে আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি কি শুনলাম, এই মুকুটহীন রাজা, রাজা আবার কি, কোনো রাজা ফাজা নেই, এগুলো ছেড়ে দিন। ও তো আমরা বলার জন্য বলি, সে নিজেকে রাজা বলে বেড়ায়। কিসের রাজা, কিসের রাজা? এই দেশ কি রাজা চালায় নাকি এখন? কোনো রাজা ফাজা চালায় না, কোনো হীনমন্যতায় ভোগার দরকার নাই। এই দেশ সংবিধান চালায়, এ কোনো রাজা ফাজার দেশ না এটা এখন। ওই চলে গেছে, রাজা রাজও নেই, রাজাও নেই, রাজার রাজত্বও নেই। আমরা কোনো রাজার রাজত্বে নেই, সুতরাং প্রজা হয়ে থাকার দরকার নেই। আমরা গণতান্ত্রিক দেশে আছি, গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা ভারতের নাগরিক। পরিষ্কার কথা, শেষ কথা, এটা জেনে রাখুন। এইবার মুকুটহীন রাজা, মুকুটহীন রাজা কিছু আমার বক্তব্যের উপরে জবাব দিয়েছেন এবং উনি বলেছেন ये सब कीचड़ है, कीचड़ মানে আমরা হচ্ছে কিচড়, মানে কিচড় মানে হচ্ছে নালা নর্মদার নর্দমার। আমরা মানে যারা এই সবাই এসছে, এই কাঞ্চনপুরের সবাই যারা এসছে, যারা বক্তব্য রেখেছে, সবাই হচ্ছে কিচড়, মানে নর্দমার কীট। বাঙালি সেদিন 10টার মাঠে যারা যারা এসছেন সবাই হচ্ছে নর্দমার কীট এবং বান্দর। একজন নিজেকে রাজা বলে, আমি তো রাজা ফাজা মানি না ওকে, একজন নিজেকে রাজা বলে কি করে সে, যদি নিজেকে রাজা ভাবেন, মানে একটা সম্প্রদায়কে বান্দর বলতে পারে? একটা সম্পূর্ণ বাঙালি সম্প্রদায়কে বান্দর বলে দিল, কিচড় বলে দিল। ওর কি মানে ন্যূনতম সৌজন্যবোধ বলে এই লোকটার আছে? মানে এই প্রদ্যুৎকে আমি প্রদ্যুতের কাছ থেকে আমি জানতে চাই, প্রদ্যুৎ, ওর নাম হচ্ছে প্রদ্যুৎ, ওরা মহারাজা ফরাজা রাজা ফাজা না। আমি এই প্রদ্যুতের কাছ থেকে জানতে চাই, প্রদ্যুৎ বাবু আপনি আমাকে এই কথাটার জবাব দেবেন। আপনি বাঙালিকে বান্দর দেখলেন কি করে? এই গাছ থেকে এই গাছ থেকে লাফিয়ে বেড়াচ্ছে। তো বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর? বাঙালি যদি বান্দর হয়, আপনি কি তেন্দর? আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই, আমি এই কথাটাই জানতে চাই। আরেকটা কথা আপনি বলেছেন, आनंद बाजार में बिजनेस खराब हुआ है तो मैं जाऊंगा आनंद बाजार में, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को पैसा दूंगा और बोलूंगा आनंद बाजार में जो बंगाली लोग वहां पे विस्थापित हुआ उनको सहायता करिए। और आपने बोला कि चंदन तो यहां राजनीति करने के लिए आता है और 2 दिन बाद चला जाता है और फिर इसको कोई याद भी नहीं रखेगा। कोई ठीक है, मुझे कोई याद रखे ना रखे, उसके लिए मैं काम नहीं करता, सीधी सी बात है, मैं उसके लिए काम नहीं करता। आपने बोला क्या चंदन ने अपने पॉकेट से 2 रुपया वहां दिया? প্রদ্যুৎ বাবু আমি আপনাকে জানতে চাই, আর বাঙালি সমাজের তরফ থেকে আমি বলতে চাই, আপনার সাহায্যের বাঙালির দরকার নেই, আপনার সাহায্যের বাঙালির দরকার নেই, জিনিসটা বুঝে নিন। বাঙালি তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়, আপনার ভৃত্য হয়ে আপনার চাকর হয়ে বাঁচতে চায় না, এইটা মনে রাখবেন। বাঙালি আপনার চাকর হয়ে বাঁচতে চায় না। আর আপনার যদি এত টাকা থাকে তাহলে রিয়াং শরণার্থীদের জন্য 600 কোটি টাকা আপনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কেন আনলেন? বড় বড় কথা বলছেন আপনি, বাঙালিকে গরু মেরে জুতা দান করবেন? বাঙালিকে গরু মেরে আপনি জুতা দান করতে চান? তার ভিটা মাটি, তার সাজানো বাগান নষ্ট করে
সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে, তাদের ভিটামাটির থেকে ছাড়া করিয়ে, তাদের দোকানপাট লুটপাট করিয়ে এখন আপনি তাদের ভিক্ষা দিতে চান? আপনি বাঙালিকে ভিখারি পাবেন? এত ছোট আপনার চিন্তাধারা, আর আমাকে বলছেন আমরা পকেট থেকে কেন 2 টাকা দিলাম না? আমার 2 টাকায় আমার এই 95টা পরিবারের ভবিষ্যৎ চলবে না, আর আপনার 5 টাকায় ওদের ভবিষ্যৎ চলবে না মশাই। আর আপনার যদি এতই যদি ক্ষমতা রাজা, তাহলে 600 কোটি টাকা 500 কোটি টাকা আপনি দিতেন রিয়াংদের। আপনি আমার কাছ থেকে কেন টাকা নিয়ে গিয়ে রিয়াংদের দিচ্ছেন? আপনি তো আমার টাকা দিচ্ছেন রিয়াংকে, আমার টাকা রিয়াংকে দিচ্ছেন। বড় বড় কথা বলেন, আমার টাকা দিচ্ছেন না? আমার বাঙালি ভাই বোনদের টাকা দিচ্ছেন না রিয়াংদের? আমার ভারতবর্ষের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর টাকা দিচ্ছেন না? কেন্দ্রীয় সরকারের প্যাকেজ মানেটা কি? ভারতবর্ষের প্রতিটা মানুষের ট্যাক্স পে করা টাকা, আপনার বাবার টাকা নয়। এই যে ভারত সরকারের টাকাটা, প্যাকেজটা এসছে, এটা কারুর আপনার বাবার আমার বাবার টাকা না, ভারত সরকারের তহবিল থেকে এসছে। আর ভারত সরকারের তহবিল আমার তহবিল, আপনার তহবিল, ভারতবর্ষের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর তহবিল। আমার 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 আপনার আমার 14 পুরুষ যত মানুষ আছে সবার ট্যাক্সের পয়সা। তো যদি আপনার এত দম থাকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি 500 কোটি টাকার যে প্যাকেজ, 600 কোটি টাকার প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনেছেন, আপনার যখন এত টাকার গরম, তাহলে এই 500-600 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে না নিয়ে যান, আপনি আপনার পকেট থেকে দিন, বুঝবো। এক। দ্বিতীয়, বাঙালিকে ভিক্ষা লাগে না। বাঙালির ভিটামাটির থেকে আপনি উৎখাত করিয়েছেন, সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে তারা তাদের ঘরে যেতে পারছে না। আপনি তাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে হাত দিয়ে টাকা পাঠাবেন, কত টাকা পাঠাবেন? আর সেই টাকা দিয়ে তারা কতদিন চলবে, কতদিন খাবে ভিটামাটি হারিয়ে? হ্যাঁ, বাঙালিকে বান্দর বলছেন, বাঙালিকে কিচর বলছেন, বাঙালিকে ভিখারি মানছেন, মানে আপনার চাকর ভেবেছেন আমরা আপনার চাকর বাকর? প্রদ্যোৎ বাবু, বাঙালি আপনার চাকর বাকর না, এটা বুঝিলাইন, বুঝছেন নি কথা? বাঙালি আপনার পকেটের টাকার দরকার নাই, আপনি আপনার টাকা আপনার পকেটও রাখুন। আর চন্দন চ্যাটার্জিরও টাকা অনগিয়া দেওয়ার দরকার নাই। ভারতবর্ষ একটা সরকার আছে, বুঝছেন না নি কথা? কথা বুঝছেন? ভারতবর্ষে একটা সরকার আছে, ভারতবর্ষের জনগণরে সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। আর সরকার যখন সুরক্ষা দেয় না, ওই সরকারে উচ্ছেদ করার দায়িত্ব আমার বাঙালি জনগণের। যে বাঙালির বুটে জিতিয়া আইয়া যে সরকার বাঙালির উচ্ছেদ হওয়া আটকাইতে পারে না, ভালো করে শুনিউন প্রদ্যোৎ মহাশয়, যে সরকার বাঙালির ভোটে জিতাইয়া বাঙালির উচ্ছেদ হওয়া আটকাইতে পারে না, বাঙালিরে সুরক্ষা দিতে পারে না, সেই সরকারে বাঙালি এক হইয়া 2023-এ উচ্ছেদ করতে লাগে না লাগে না? যতজন আমার এখানে আজকে দেখতেছেন, আপনারা এখানে কমেন্টে জবাব দেন। যে সরকার বাঙালিরে সুরক্ষা দিতে পারে না, যে সরকারের আমলে বাঙালি উচ্ছেদ হয়, সেই সরকারের উচ্ছেদ হওয়া উচিত না অনুচিত? এটা জবাব দিন, হ্যাঁ কি না? জবাব দিন, আমি জানতে চাই। এই সরকার হোক, সিপিএম এর সরকার হোক, কংগ্রেসের সরকার হোক, যখন যেই সরকার হোক, সিধা মাত বাঙালি এখন সিধা মাতা শিখিলাও, সিধা সিধি মাতা শুরু করো। বহুত হইছে, এটা বহুত হয়ে গেছে। এখন সিধা সিধি মাত হইল, জাতির স্বার্থে যে কাজ করতো না, হের উচ্ছেদ হইব না হইব না? কই না আপনারা? সে কোনো রাজনৈতিক দল হোক, সে কোনো রাজনৈতিক দলের দালাল হোক, সে কোনো রাজনৈতিক দলের জেসা হরিদাস ফাল হোক, সে যদি চন্দন চ্যাটার্জি নিজেই হয়, চন্দন চ্যাটার্জিও যদি হয়,
তাইলে তারও উচ্ছেদ হইব। যদি বাঙালির জাতির স্বার্থের বিরুদ্ধে গিয়া, বাঙালি জাতির বিপরীতে গিয়া যদি কাম করে, তে উচ্ছেদ আপনারা চন্দন চ্যাটার্জিরও করবা। সিধাবাদ বহুত হয়ে গেছে। ও দালালি আর রাজনৈতিক মানে গুলি খাওয়াইয়া আমরা 14 পুরুষকে ধ্বংস করার যে ষড়যন্ত্র, এটা যদি এখন আমরা শেষ না করি, তে আর কোনোদিন এই জাতি সম্মানের সাথে মেরুদণ্ড লইয়া আর দাঁড়াইতে পারতো না। এটা মনে রাখবা। খালি প্রদ্যুৎ মহাশয় আর প্রদ্যুৎ বাবুর এই জবাব দেওয়ার লেগে এই লাইভ আমি করলাম না, তাইনের লইয়া তো আমি খালি অল্পখানি কথা কইলাম। আচ্ছা, যারা ফিসে আগুন লাগছে তারা আপনারা লাভ সাইন ফাটাইন। বহুত আমি দেখলাম কোনো ফিসে না নিয়ে আগুন লাগিয়ে গেছে, বেজান আগুন, মারাত্মক আগুন লাগছে ফিসে, তারা লাভ সাইন ফাটাইন। আর তারা গাইলেই বা না, খালি লাভ 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 সাইন। লাভ সাইনটা লাল তো, বুঝছেন না নি, লাল। আর তারা যে ফিসে যে আগুন লাগছে এটাও লাল, তো লাভ সাইন ফাটাইন, ডাবল আগুন হইব, তারা লাভ সাইন দেন, বুঝছেন নি? তো জাতিগত বিদ্বেষ, ভাষাগত বিদ্বেষ আমার কথায় আপনার কথায় যাইতো নাই, এটা বুঝি লইছি আমরা। 70 বছর ধরে যে জাতি বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ এরা মাথায় মধ্যে ঢুকিয়ে রেখেছে, এটা যাবে না। আমি আরেকটা জিনিস আবার বিশ্বাস করি, আপনাদের বলি, সাধারণ মানুষ, সে রিয়াং জনজাতি হোক, উপজাতি হোক, যারাই হোক, তারা ভালো। সাধারণ মানুষ কিন্তু ভালো। আমার সাথে সত্যি কথা বলছি, আমি মিথ্যা বলছি না। আমি মেসেঞ্জারে, আপনারা যদি চান মেসেঞ্জারে আমি স্ক্রিনশট পাঠিয়ে দেব। অনেক উপজাতির লোকেরা আমার সাথে যোগাযোগ করেছে আমার ভাষণ দিয়ে আসার পর। আমার এখানে যোগাযোগ করেছে উপজাতির লোকেরা, বয়স্ক লোকেরা, ছাত্র যুবকেরা, ইউনিভার্সিটিতে পড়ছে এরকম ছেলেমেয়েরা, এবং তারা বলছে যে দাদা আপনার নম্বরটা দিন, আমরা কথা বলতে চাই। আমি বললাম কেন, আমার সাথে কি কথা বলবে? বলছে না দাদা, আমাদের এই অবস্থাটা না পাল্টাতে হবে। কিছু রাজনৈতিক নেতা সময়ে সময়ে তারা রাজনীতির গেম খেলার জন্য আমাদেরকে ইউজ করে। আমাকে বলছে দাদা আমরা কিন্তু কেউ বাঙালি বিদ্বেষ আমরা সেরকম রাখি না মাথায়, কিন্তু কিছু মানুষকে খেপিয়ে দিয়ে এই সমস্ত কাজ করে। কি করব বলুন? আসলে ট্রাইবেল যারা আছে এবং বাঙালিদের মধ্যে তেমন কোনো ধরনের সংঘাত নেই, না হলে তো রোজই সংঘাত হতো। এটা আমিও মানি, আমিও বিশ্বাস করি, আমিও বলেছি ওদের, আপনারা ঠিক বলছেন। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যারা এই বিদ্বেষের রাজনীতি করে, প্রদ্যুৎ মহারাজের মতো লোক, তাদের বিরুদ্ধে কথা বলার লোক কম। আমাকে এসে প্রাইভেটলি বলছে, কিন্তু আসলে রাস্তায় নেমে এরা কথা বলতে পারে, ভয় পায় বা যাই হোক, পারে না। সেই জন্য প্রদ্যুৎ কিশোর মহাশয় বাঙালিকে বান্দর বলার সাহস পায়, প্রদ্যুৎ কিশোর মহাশয় বাঙালিকে কিচের বলার মতো সাহস পায়, আর প্রদ্যুৎ কিশোর মহাশয় বাঙালিকে ভিক্ষা দেওয়ার কথা বলে, যে আনন্দবাজারে গিয়ে আমি অনুদান দিব। আপনার অনুদান দরকার নেই। আমরা বলেছি যদি আপনার ক্ষমতা থাকে আপনি 500-600 কোটি টাকার প্যাকেজ সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দিন, অমিত শাহকে বলুন যে আপনার টাকা লাগবে না, আমি আপনাকে কালকে এসে 500 কোটি টাকা দিচ্ছি। আপনি বলেছেন তো প্রদ্যুৎ বাবু, আপনি বলেছেন যে আমি ডিএম এর কাছে গিয়ে টাকা দিব, ওদেরকে বলবো আনন্দবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পয়সা দাও। ঠিক সেইভাবে আপনি গিয়ে অমিত শাহকে পয়সা দিয়ে আসুন, 600 কোটি টাকা 500 কোটি টাকা দিয়ে বলুন রিয়াং শরণার্থীকে এই পয়সাটা দাও, যদি আপনার দম থাকে। আর না হলে বাঙালির ভিক্ষার দরকার নেই। বাঙালির ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিপূরণ করার দায়িত্ব ভারতের সরকারের, আপনার না। ভারতের সরকার মানে আপনি যে বলছেন না চন্দন চ্যাটার্জির পকেটের 2 টাকা কেন দিয়ে যাচ্ছে না, আরে রিয়াং শরণার্থীর যে টাকাটা যাচ্ছে এটা কার টাকা? আমার টাকা তো, ভারতবর্ষের জনগণের টাকা। কি বলছেন আপনি মশাই? আপনার বাবার টাকা থোড়াই না, আমার বাবার টাকা, কারণ না আপনার বাবার টাকা, না আমার বাবার টাকা, ভারতবর্ষের জনগণের টাকা। আর আমরা এটার বিরোধ করছি না যে রিয়াং শরণার্থীকে এই প্যাকেজ দিও না, আমরা বলছি দাও, কিন্তু তাদেরকে মিজোরাম পাঠাও। নাগরিক সুরক্ষা মঞ্চের দাবি অনুযায়ী তাদের মিজোরামে ফেরত দিতে হবে মানে হবে।
আর না হলে আপনারা উৎসাহিত করছেন আগামীতেও সাম্প্রদায়িক সংঘর্ষ হবে, তারা উদ্বাস্তু হবে, তারা নিজের জমিতে ফিরে যেতে পারবে না। এই অবস্থা আমরা মেনে নেব না। পরিষ্কার কথা, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে রিয়াং শরণার্থীদের মিজোরামে যে জায়গায় ছিল সেই জায়গায় সংস্থাপন দেওয়া জরুরি, এটা বুঝে নেবেন, জরুরি। এইবার একটা সাংঘাতিক কথা যেটা আপনারা লক্ষ্য করেননি, প্রদ্যুৎ বাবু বলেছেন, উনি প্রকারান্তরে বিশাল বড় ধমকি দিয়েছেন, বিশাল বড় ধমকি দিয়েছেন উনি প্রকারান্তরে। উনি বলেছেন বান্দর আওয়াজ করতা है, আমরা বান্দর আওয়াজ করছি, শের চুপ রেতা है, মানে ও হচ্ছে শের, প্রদ্যুৎ মানিক্য হচ্ছে শের। ঠিক আছে, আপনি শের, কিন্তু আপনার মুখটা তো মানুষের মতো, আমার মতোই, আমি তো বুঝতে পারলাম। আপনি বলছেন আপনি শের, কিন্তু আপনাকে দেখতে তো আমার মতোই, আপনার মুখ আছে, চোখ আছে, কান আছে, কিন্তু মানে বাঘের মানে সিংহের তো মুখ আছে, চোখ আছে, নাক আছে অন্যরকম, আপনার মতো আমার মতো দেখতে না। সিংহের আপনার আমার মতো কালো চুল নাই, হ্যাঁ, সিংহের দুটো পা দুটো হাত নেই, ও তো চার পায়ে চলে। আপনি বলছেন আপনি শের, কিন্তু আপনাকে দেখতে তো শেরের মতন, আপনি চার পায়ে চলেন না, আপনি তো দুই পায়েই চলেন আমার মতোই। তো কিসের শের, কোথাকার শের আমি জানি না, যেরকম কোথাকার রাজা আমি জানি না। হ্যাঁ, এইবার আপনি বলছেন शेर जब मुंह खोलता है किसी को भगाता है, जिस दिन शेर मुंह खोलता है किसी को खाता है और भगाता है, এরকম কিছু একটা বলেছেন। এক মিনিট আমি আবার ভালো করে শুনে নিয়ে বলছি। কিছু ভুল আমি বলে ফেলবো মুখ দিয়ে, সেটা আমি করি না। আপনারা সবাই লাইনে থাকুন। সবাই লাইনে থাকুন, একটু আমি চালিয়েছি ওর ভাষণটা। अपने पॉकेट से 10 रुपये दे दो, क्यों दूं भाई? रियांग को जो 600 करोड़ आपने दी है वो क्या, किसका पैसा, तुम्हारा बाप का पैसा है या मेरा बाप का पैसा है? हैं? किसका पैसा है? ये तो सरकार की पैसा है, हमारा ही पैसा है। एक मिनट, हाँ দেখুন কি সাংঘাতিক কথা বলেছে। এবার আমি আপনাদের বলছি, মানে যাতে আমার মুখ দিয়ে ভুল তথ্য না যায়, আমি সব সময় এই জিনিসটা লক্ষ্য রাখি যে আমার মুখ দিয়ে যেন কখনো ভুল তথ্য না যায়। সে বলছে शेर जब मुंह खोलता है या तो खाता है या तो भगाता है। সে নিজেকে রাজা বলে, সে গণতন্ত্র প্রেমী। আপনারা বুঝতে পারছেন, এই যে আমার নাম নিয়ে সে বলছে शेर जब मुंह खोलता है किसी को खाता है या तो भगाता है, তার মানে কি, মানেটা বুঝুন। এই যে উদ্বাস্তু হয়েছে, এর আগেও 500 পরিবার উদ্বাস্তু হয়েছে, এইবারও আনন্দবাজারে 97 পরিবার উদ্বাস্তু হয়েছে। ভাগাতা হে, ভাগাতা হে এর অর্থটা এই জায়গায় আছে, খাতা হে এর অর্থটা কোথায়, কেটে দেওয়া, মেরে দেওয়া। ভালো করে বুঝুন, শের মানে শের, আর ও তো নিজেকে শের বলছে।
মানে ও যখন মুখ খুলবে, মানে বেরোবে, তখন মানুষ মরবে, হত্যা হবে, মানুষ উদ্বাস্তু হবে। প্রদ্যুৎ বাবু, আপনি আপনার মানসিক যে চিন্তাধারা, আপনি কি ভাবছেন সেটা আপনার আজকে বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। এটা সাংঘাতিক, এটা সাংঘাতিক, এটা সাংঘাতিক। আপনি আজকে বলতে হবে আপনাকে, আপনি ভারতের সংবিধান মানেন না, এত বড় কথা আপনি বললেন কি করে? শের জব মুখ খুলতা হয় তো খাতা হয় या तो भगाता है। আমরা কি আপনার রাজার রাজত্বে বাঙালি বাস করে? রাজার রাজত্বে তো বাঙালি বাস করে না দাদা। আপনি কি ভাবছেন নিজেকে আমি বুঝতে পারছি না। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে এই কথাগুলো বিবেচনা করার দরকার আছে। আমি জানি বিবেচনা করবে না, এদের কাছে ভোট বড়, এদের কাছে জাতি বড় না। সাংঘাতিক পরিস্থিতি তৈরি করবে এই লোকটা, পরিষ্কার বলে দিয়েছে, অন রেকর্ড সে বলছে। কিন্তু আমরা এই পরিস্থিতি বদলাবো। আমাদেরকে আপনারা বান্দর বলেছেন তো, তাহলে শুনুন, রাবণের লঙ্কা জ্বেলেছিল বান্দর। প্রদ্যুৎ বাবু শুনে নিন, রাবণের রাজপ্রাসাদের, লঙ্কার রাজপ্রাসাদ জ্বালিয়েছিল বান্দর, আর এই বান্দরও আপনার রাজপ্রাসাদ খালি করে দেবে। কি বলবো, আমি নিজেকে বান্দর বলছি। আমরা হনুমানের ভক্ত তো, আমার বাড়িতেও হনুমানজি আছেন, আমার বাড়িতেও হনুমানজি আছেন। এই বানর সেনা নিয়েই শ্রীরাম লঙ্কা জয় করেছিল। মানে আপনি আমার ধর্মকেও, আপনি বলেন তো আমি হিন্দু ধর্মকে, আপনি আমার ধর্মকেও ছোট করলেন। শ্রীরামের বানর সেনা, তাকেও ছোট করলেন। বাঙালিকে গালি দিলেন, বাঙালিকে কিচোর বললেন, বাঙালিকে বান্দর বললেন, বাঙালিকে ভিক্ষা দিতে দেওয়ার কথা বললেন যে ভিক্ষা দিব গিয়ে। হ্যাঁ, আপনার অনুদানের ভিক্ষার দরকার নেই। আর কি বাকি রেখেছেন? এবার বলেছেন আপনি শের, মুখ খুললে পরে খেয়ে নেবেন, আর না হলে সবাইকে তাড়িয়ে দেবেন। মানে আপনার রাজার রাজত্ব তো আমরা নেই যে আপনি তাড়িয়ে দিবেন। বাঙালিকে বুঝতে হবে আসলে, আসলে ব্যাপারটা আপনার আমার আমাদের না, বুঝতে হবে বাঙালিকে। এই ব্যাপারগুলো বাঙালিকে বুঝতে হবে। আজকে আমার লাইফ সম্পূর্ণরূপে আমি আমার জাতির লোকেদের সাথে কথা বলেছি, এক। আর দ্বিতীয়, প্রদ্যুৎ মাণিক্য তার যেগুলো বক্তব্য একটা ওয়েব চ্যানেলকে দিয়েছে আমার নাম নিয়ে দিয়েছে, তার জবাব দিয়েছি। পরিষ্কার বলছি, তার জবাব দিয়েছি। বুঝে নিন আপনি, এই জবাব দেওয়ার তো দরকার ছিল। এখন ছেড়ে দিন, এখন এই কথাগুলো শেষ। এবার আপনি আমরা কথা বলি, আমাদের পরিবার, আমাদের কি করণীয়। আমাদের একজোট থাকতে হবে। আমাদেরকে হুমকি ধমকির মুখে কিন্তু এরা দাঁড় করিয়ে দিয়েছে। এবার আমাদের কোনো ভুল করা যাবে না। আমরা কাউকে গালাগাল দেব না। ওরা চাইবে যে আমরা কাউকে গালাগাল দিই। আমরা কাউকে কোনো জাতি তুলে গালাগাল দেব না। ওরা চাইবে আমরা জাতি তুলে গালাগাল দিই। ওরা দিবে, ওরা লাগাতার দিচ্ছে, আমার কাছে স্ক্রিনশট আছে। ওদেরটা কোনো দোষ নেই, ওদের বাপের সম্পত্তি সব। ওরা বললে পরে সব ঠিক আছে, আমরা বললেই এটাকে ওরা ইস্যু করবে। সেই জন্য আমরা বলবো না। কোনো ধরনের কাউকে কটু কথা, আক্রমণ, কোনো ধরনের কিচ্ছু না, বিদ্বেষ কিচ্ছু করব না। আমরা আমাদের লক্ষ্য স্থির রাখবো, আর এই লক্ষ্য স্থির রাখবো আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একজোট হয়ে, একত্রিত হয়ে বাঙালি তার অধিকার বুঝে নেবে। ত্রিপুরা থেকে আসাম, আসাম থেকে মিজোরাম, মিজোরাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে মণিপুর, মণিপুর থেকে দিল্লি পর্যন্ত, পশ্চিমবঙ্গ হয়ে সব জায়গায় বাঙালিকে তার অধিকার, সাংবিধানিক অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার বুঝে নিতে হবে। এইটাই শেষ কথা। এবং সেই জন্য আপনাকে আমাকে একজোট এবং এক হতে হবে। অনেক ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, এখন আর পিছু হটলে চলবে না। এখন এই যে বাঙালিকে উদ্বাস্তু বানানো, বাঙালিকে
বারবার মারের সম্মুখীন হওয়া, হুমকি ধমকির সম্মুখীন হওয়া, তারপরে এরকম অপমান অপদস্থ হওয়া, সেগুলোর জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে দিতে হবে। বাঙালিকে সকাল থেকে রাত পর্যন্ত বারবার যাকে তাকে প্রত্যেকটা বাঙালিকে বাংলাদেশি বলে অপমান করার হিসেবও নিতে হবে। এটা একদম পরিষ্কার কথা। একদম পরিষ্কার কথা। আর এখন যে পরিস্থিতিতে আমরা এসেছি, এখন আর পিছু ফিরে তাকানোর কোনো জায়গা নেই। সমস্ত ত্রিপুরা জুড়ে আন্দোলন হবে। আর যে সরকার আমাদের পাশে থাকবে না, যে সরকার আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমরা কিন্তু সেই সরকারকে ধূলিসাৎ করতেও চিন্তা করব না। এক মিনিট আমরা চিন্তা করব না। আগে জাতি, পরে দল, আগে জাতির অস্তিত্ব, পরে অন্য কিছু। আপনি বাঁচলে বাপের নাম, এবার আমরা বাঁচবো, সম্মানের সাথে বাঁচবো, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাঁচবো। অন্যায়ের বিরুদ্ধে যে ধর্মযুদ্ধের ঘোষণা করে দিয়েছি আমরা, সেই ধর্মযুদ্ধ হবে এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। যে মিথ্যা ইতিহাস দীর্ঘদিন বাঙালির বিরুদ্ধে ছড়াচ্ছে সমস্ত উত্তর পূর্বাঞ্চল, সেই মিথ্যা ইতিহাসকে সরিয়ে সত্যি ইতিহাসকে প্রতিষ্ঠিত করব আমরা। এইটাই শেষ কথা, এইটাই আমাদের সংকল্প, এইটাই আমাদের শপথ। এটাই আমার আজকের বক্তব্য ছিল। এবং প্রদ্যুৎ মানিক্যকে, মহারাজ, শেষ একটা আবেদন আপনার প্রতি, বিদ্বেষ ছেড়ে মানুষের মধ্যে যাতে মিলে মিশে, সবাই মিলে, ট্রাইবেল হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, সবাই মিলেমিশে যাতে ভারতবাসী হয়ে যাতে লোকেরা থাকতে পারে, সেইটা একটু চিন্তা করুন। সেটা দেখুন প্লিজ, এটাই আমার অনুরোধ। আর কত ওই বিদ্বেষ চলবে? বাঙালি বিদ্বেষ করে আর কত রাজনীতি চমকাবেন? আপনারা অনেক করেছেন, আপনারা অতীতেও অনেকে করে গেছে, এবার আপনিও করবেন। এটা বন্ধ করুন। আর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ যে সেখানে উগ্রপন্থী গতিবিধি বাড়ছে, আজকে পেপারে দেখলাম, যাতে কোনো ধরনের উগ্রপন্থী কার্যকলাপ না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে। আর আমি এইবার এই মঞ্চ থেকে সরে যাওয়ার আগে, যদি আপনাদের কারুর কোনো ধরনের বক্তব্য প্রশ্ন থাকে আমার প্রতি, তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব। আমাকে যদি কোনো 2 মিনিট থাকবো, যদি প্রশ্ন আসে আমি প্রশ্নের উত্তর দেব। বাঙালিরাও প্রশ্ন করতে পারেন, অবাঙালিরাও প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের জন্য অপেক্ষা করছি। যদি কোনো প্রশ্ন না থাকে আমি লাইভ থেকে সরে যাব। আগে দল পরে জাতি, ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি, স্লোগান এসে গেছে। ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি, শেষ কথা এটাই। নকুল জামাতিয়া, আমি ভাই আশা করি তুমি ভালো আছো। আমি ত্রিপুরার ইতিহাস পুরো জানি, তোমাকে আমি বই পাঠিয়ে দিব, চিন্তা করো না। অ্যাড্রেস দিয়ে দিও, তোমার এই অ্যাড্রেসটা আমার ইনবক্সে দিও, আমি ইতিহাস পাঠাবো। কোনো প্রশ্ন থাকলে তাপস সরকার আমার সাথে দেখা করতে চাইলে দেখা হবে। আমি আবার আসবো ত্রিপুরা, রেগুলার আসবো, কোনো অসুবিধা নেই। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন। অনুপ্রাত সব হবে। রঞ্জিত দেববর্মা, আমাদের উদ্দেশ্য এটা না যে অন্যের অধিকার হনন করে আমরা অন্যের অধিকার কেড়ে নেব না। তুমি প্রমাণ দেখাও, বাঙালি তোমার অধিকার, তোমার জনজাতির অধিকার কোথায় কেড়ে নিয়েছে, আমাকে 2টা প্রমাণ দাও। তুমি আমাকে 2টা প্রমাণ দাও, তাহলে আমি তোমার কথা বিশ্বাস করবো, না হলে বুঝবো তুমি প্রোপাগান্ডা মেশিনারির পার্ট, তুমি মিথ্যে কথা বলছো। জয় শান্তি নাউটিয়া, আমার কোনো টেনশন নেই ত্রিপুরাকে নিয়ে। আমার মানুষ ওখানে ভালো নেই, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আগে বলো, আমি কোন পার্টি? আমি কোনো পার্টি না, আমি
বিশ্বমণি জামাতিয়া। বিশ্বমণি ভাই, আমি কোনো পার্টি না, আমি একটাই দল, বাঙালি। ঠুকে বলো ছাতি, দলের উপর জাতি। আর কারো কোনো প্রশ্ন? আমি ভালো আছি গৌতম, ফাটাফাটি, যেরকম তুমি আছো আমিও। তোমরা যেভাবে যেরকম রেখেছো আমি একদম ফিট আছি। মনীষ কিং মলয়নাথ বলছে, স্যার কবে সমস্যার সমাধান হবে? কবে সমস্যার সমাধান হবে আমি জানি না, তবে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। নবকিশোর নাথ, একদম একদম প্রমাণ করার দরকার নেই বাঙালি যে বড় জাত। বাঙালি বড় জাত ছিল, আছে, থাকবে। কেউ কাউকে গালাগালিজ দেবেন না, বাঙালিরা গালিগালাজ করবেন না কাউকে। বিশ্বজিৎ, ত্রিপুরার মাটি আমার মাটি, আমার ঘাটি, সিলটর ফুলা। সিলটর ফুলা, সিলটর মাটি আবার আইব, বাংলার মাটি আবার আইব, ত্রিপুরার মাটিতে আবার আসবে। ত্রিপুরার ঘরের ছেলে ত্রিপুরায় থাকবে না তো কোথায় থাকবে? 1000 বার আসবে, 100 বার আসবে। আমি ভালো আছি সুমন। সমীর দেববর্মা, আমার বাড়ি হচ্ছে ত্রিপুরা, আমার বাড়ি আসাম, আমার বাড়ি পশ্চিমবঙ্গ, আমার বাড়ি ঝাড়খণ্ড, আমার বাড়ি আন্দামান, আমার বাড়ি এই সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ। আর কিছু প্রশ্ন থাকলে আমাকে বলো। আমি ভালো আছি। দশ দাও আসবো নবকিশোর, আবার 10 দাও আসবো, একদম আসবো। চিত্রা দেবী, নমস্কার, কেমন আছেন বোন আপনি? আশা করি ভালো আছেন। বোবাগরা বলে কেউ নেই আর এখন। আপনাদের সম্মানের সাথে যাকে বোবাগরা করেন তার সাথে বোবাগরা বলাটা আমার কোনো অসুবিধা নেই, আমিও বলতে পারি বোবাগরা, কিন্তু মাটিটা আর তার নেই। এটা গণতন্ত্রের মাটি, ভারতবর্ষের মাটি, এবং ভারতীয় গণতান্ত্রিক ভারতীয় গণরাজ্যের মাটি। এবং এই মাটির শাসন, এই মাটিতে কোনো রাজা মহারাজা শাসন করে না আজকে। এই মাটি ভারতবর্ষের সংবিধান দ্বারা পরিচালিত হয়, কোনো রাজা মহারাজার দ্বারা না, পরিষ্কার কথা, এটা জেনে নিন। না, আমি শ্রীকৃষ্ণ না, আমি তার শিষ্য, আমি শ্রীকৃষ্ণের শিষ্য, আমি পাণ্ডব। এই ধর্মযুদ্ধে নেমেছি কৌরবদের বিরুদ্ধে। त्रिपुरा स्टेट का नाम कैसे हुआ, ये सब अभी हिस्ट्री लेके यहाँ बात करने का टाइम नहीं है शांतनु जामातिया भाई, लेकिन आपको मैं बता दूंगा, हिस्ट्री है। और किसी जगह का नाम बदल देने से उस जगह का इतिहास, मिट्टी का खुशबू और हवा का रुख बदल नहीं जाता मेरे भाई। तो थोड़ा सा जो आप लोगों के अंदर बंगालियों के खिलाफ जो विद्वेष है, मैं आपको बुरा नहीं मानता, आपके अंदर भर दिया गया है, उससे बाहर आने का जरूरत है। हमें आपसे भाईचारा कायम करना है, तभी ये देश आगे बढ़ेगा और त्रिपुरा भी आगे बढ़ेगा। धन्यवाद। चार्ल्स देवबर्मा ने बोला बुबागरा लव यू। चार्ल्स देवबर्मा, मैं बुबागरा नहीं हूं, मेरे को लव यू, मेरे को क्यों बुबागरा लव यू बोल रहे हो? मैं बुबागरा नहीं हूं, मेरा नाम चंदन चटर्जी है। আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন, না হলে আমি তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি আজকের লাইভটা শেষ করব। যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি আজকের লাইভটা শেষ করছি। ঠিক আছে, তাহলে এটাই রইল বন্ধুগণ। বাঙালি জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হবে, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হবে। আর যেদিন আমরা জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হব, শত্রুর বুক কাঁপবে, শত্রুর বুক কাঁপবে। আমাদের কাউকে কোনো ক্ষতি করার দরকার নেই, কাউকে শারীরিক নিগ্রহ করার দরকার নেই, কারোর বিরুদ্ধে কোনো বিষোদ্গার করার দরকার নেই। কি করতে হবে? কাঞ্চনপুরের মতো 1000 কাঞ্চনপুর গঠন করতে হবে।
1010 গঠন করতে হবে সমস্ত ত্রিপুরার মাটিতে স্বতঃস্ফূর্তভাবে। এরকম যখন যেদিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে, আর কাউকে গিয়ে কিছু বলতে হবে না। সরকার এসে আপনার আমার কাছে এসে জিজ্ঞেস করবে, দাদারা দিদিরা কি আপনাদের ডিমান্ড বলুন। আমরা গণতন্ত্র প্রেমী, আমরা ভারত প্রেমী, আমরা রাষ্ট্রপ্রেমী, আমরা এই দেশকে ভালোবাসি। সুতরাং আমরা এই দেশের বিরুদ্ধে আমরা যাই না, কিন্তু আমাদের সুরক্ষা দেওয়া এই দেশের রাষ্ট্রের কর্তব্য। আমার একটা মা ভাই বোন যেন আগামীতে উদ্বাস্তু না হয়, এটাই শেষ কথা, এইটাই শেষ কথা। আমরা মেনে নেব না বারবার আমাদের উপরে আক্রমণ, আমরা মেনে নেব না। সবাই ভালো থাকবেন, কাউকে বিষোদ্গার করবেন না, কারোর উপরে কোনো রকমের রাগ পোষণ করবেন না, নিজেদের লক্ষ্যে অভিষ্ট থাকুন। অর্জুন যখন মাছকে তীর দিয়ে যখন মাছ মারছিল, মাছের কোন জায়গাটা টার্গেট করছিল? মাছের চোখ। তো সেই আপনাদের হাতে তীর আছে, ধনুক আছে, আর আমাদের চোখটা কোনটা? চোখটা হচ্ছে আপনার আর আমার যে দাবি দাওয়া, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র মেনে আপনার আমার যে দাবিগুলো, সেই দাবিগুলো পালন করা। সরকারকে এই 97 পরিবারকেও রিহেবিলিটেট করতে হবে। সরকারকে এই 500-550 ফ্যামিলি আগেও উদ্বাস্তু হয়েছে, তাদেরকেও রিহেবিলিটেট করতে হবে। এই আন্দোলন থামবে না শেষ না হওয়া পর্যন্ত। সমস্ত ত্রিপুরা, শুধু কাঞ্চনপুর না, সমস্ত ত্রিপুরায় যেখানে যত ভূমিপুত্র বাঙালি আছে, তাদের সম্পূর্ণ অধিকার, লেখাপড়ার অধিকার, স্বাস্থ্যের অধিকার, চাকরি বাকরির অধিকার, ব্যবসা বাণিজ্যের অধিকার, সব কিছুর অধিকার প্রতিষ্ঠিত করা আপনার আমাদের সকলের পবিত্র কর্তব্য। এই বলে আপনাদের সকলের কাছ থেকে আজকে বিদায় নেব। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ, জয় ভারত, জয় বাঙালি। ইনকলাব জিন্দাবাদ।